রিফাইন্ড আওয়ামী লীগ এই বিষয়টি নিয়ে আসলে ব্যাখ্যা করার কোনো প্রশ্নই নেই, কারণ এই ধরনের কোনো ঘটনা ঘটছে না। আওয়ামী লীগের তৃণমূলের একজন কর্মী থেকে শুরু করে বিভিন্ন স্তরের যত নেতা কর্মী আছে, সর্বোচ্চ পর্যায়ে যারা আছে, সবাই ঐক্যবদ্ধ আছে জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বের অধীনে। আওয়ামী লীগের নেতৃত্বে আপনি বলছেন যে কোনো পরিবর্তনের ইয়ে নেই, অর্থাৎ যার বিরুদ্ধে অভিযোগ, যার সরকারের বিরুদ্ধে অভিযোগ, এবং আপনারা কখনো ক্ষমাও চাইলেন না। আপনি যদি এই বিষয়ে দলের অবস্থানটাকে একটু ব্যাখ্যা করেন। দেখুন, প্রথম কথা হচ্ছে যে আমাদের সরকারের বিরুদ্ধে বিপক্ষে যে কোনো একটা অভ্যুত্থান হয়েছে এটা তো আমরা মনে করি না। আমরা মনে করি আমাদের বিপক্ষে যেটি হয়েছে সেটা একটা ষড়যন্ত্র হয়েছে। বেশ, নমস্কার। আমরা এখন কথা বলবো মোহাম্মদ আলী আরাফাতের সঙ্গে। মোহাম্মদ আলী আরাফাত বাংলাদেশের একজন জনপ্রিয় রাজনীতিবিদ। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবং তিনি শেখ হাসিনা সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রকের মন্ত্রী ছিলেন। তো আমরা বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতি নিয়ে তার সঙ্গে কিছু কথা আমরা বলবো। মিস্টার আরাফাত, আপনাকে দ্য ওয়ালে স্বাগত জানাই। আপনি আপনার ব্যস্ত সময়ের মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন। তো আমি প্রথমে যে বিষয়টি শুরু করতে চাই সেটি হচ্ছে যে আমরা যেটা শুনতে পাচ্ছি যে আওয়ামী লীগ ভেঙে যাচ্ছে এবং শেখ হাসিনা মাইনাস আওয়ামী লীগ, যাকে বলা হচ্ছে রিফাইন্ড আওয়ামী লীগ, এইরকম একটি বিষয় আমরা বাংলাদেশ থেকে শুনতে পাচ্ছি। আপনি যদি একটু ব্যাখ্যা করেন প্লিজ। আসলে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এই রিফাইন্ড আওয়ামী লীগ এই বিষয়টি নিয়ে আসলে ব্যাখ্যা করার কোনো প্রশ্নই নেই, কারণ এই ধরনের কোনো ঘটনা ঘটছে না। এখন আওয়ামী লীগের ভিতরে যারা আওয়ামী লীগের নেতৃত্বে আছেন, আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আছেন, আমাদের ভিতরে তো এই ধরনের কোনো আলোচনা নেই। এখন বাইরে থেকে কিছু মানুষ তার মতন করে কিছু কথা যদি বলে, রিফাইন্ড আওয়ামী লীগ এটা সেটা, সেগুলো নিয়ে তো আমাদের কোনো বক্তব্য নেই। আসলে আওয়ামী লীগের তৃণমূলের একজন কর্মী থেকে শুরু করে বিভিন্ন স্তরের যত নেতা কর্মী আছে, সর্বোচ্চ পর্যায়ে যারা আছে, সবাই ঐক্যবদ্ধ আছে জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বের অধীনে। কাজে এখানে এই ধরনের কোনো আলোচনাই আমাদের মধ্যে নাই। এটা নিয়ে আসলে কোনো বক্তব্য রাখার কোনো সুযোগও নেই। আচ্ছা, মানে আপনি বলছেন যে তার মানে আওয়ামী লীগ অটুট আছে এবং সেটা শেখ হাসিনার নেতৃত্বেই আওয়ামী লীগ আছে। তো অ্যাবসলিউটলি কোনো ডাউট নাই এই ব্যাপারে। আচ্ছা, শেখ হাসিনার নেতৃত্ব মানে তার সরকারের বিরুদ্ধেই এত বড় একটা অভ্যুত্থান হয়েছে। তো তারপরে তার সরকারের বিরুদ্ধে অনেক অভিযোগ, তার সরকারের বিরুদ্ধে রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশন তারা একটা রিপোর্ট দিল যে সেই সময় মানবাধিকার হরণ এই সমস্ত কিছু হয়েছে। তো তারপরেও আমরা দেখছি না আওয়ামী লীগের নেতৃত্বে। আপনি বলছেন যে কোনো পরিবর্তনের ইয়ে নেই, অর্থাৎ যার বিরুদ্ধে অভিযোগ, যার সরকারের বিরুদ্ধে অভিযোগ, এবং আপনারা কখনো ক্ষমাও চাইলেন না। আপনি যদি এই বিষয়ে দলের অবস্থানটাকে একটু ব্যাখ্যা করেন। দেখুন, প্রথম কথা হচ্ছে যে আমাদের সরকারের বিরুদ্ধে বিপক্ষে যে কোনো একটা অভ্যুত্থান হয়েছে এটা তো আমরা মনে করি না। আমরা মনে করি আমাদের বিপক্ষে যেটি হয়েছে সেটা একটা ষড়যন্ত্র হয়েছে। বেশ, ষড়যন্ত্রটা হচ্ছে যে একটা কোটা নিয়ে আন্দোলনের একটা বিষয় ছিল, মানে একটা দাবি ছিল, সেটাকে আমরা অ্যাড্রেস করছিলাম এবং জুডিশিয়াল প্রক্রিয়ার প্রসেসের মাধ্যমে সেটা আমরা অ্যাড্রেস করেছি। কিন্তু দেশের জনগণকে আসলে ধোঁকা দেওয়া হয়েছে। একসময় তারা বৈষম্য বিরোধী আন্দোলনের কথা বলেছে, কোটা বিলোপের কথা বলেছে, যেটা আমরা অ্যাড্রেস করেছি, কিন্তু জনগণকে তো তখন তারা এই সেকেন্ড রিপাবলিকের কথা বলেনি। জনগণকে তো তখন তারা এই সংবিধান পরিবর্তনের কথা বলেনি, বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের কথা বলেনি, তারা যে একটা পলিটিক্যাল পার্টি করবে এগুলো তো বলেনি। জনগণ তো এখন বুঝেছে যে কিভাবে তারা ধোকার মধ্যে পড়েছে, কি বলেছিল আর এখন তারা কি করছে। এক, দুই হচ্ছে যে ষড়যন্ত্রটা কোথায় আমি বলছি, এই আন্দোলন করতে গিয়ে তারা যখন জ্বালাও পোড়া এবং ভায়োলেন্সটা করলো তখন বিভিন্ন মানুষকে হত্যা করা হলো, এবং যেহেতু আমরা সরকারে ছিলাম এগুলো সব আমাদের ঘাড়ে আসছিল হত্যাকাণ্ডের দায়। কিন্তু এখানে এই যে 7.62 যে বুলেট এবং যে রাইফেল, সেগুলো তো আমরা এটার কাহিনী শুনছি, এটা যে মানে সিভিলিয়ানকে আর্ম করা হয়েছিল। কারা সেই সিভিলিয়ান, কারা ওই গুলি ছুটেছিল আনসারের উপরে, সেগুলো তো পরিষ্কার করে দিচ্ছে। এবং অনেকগুলো ভিডিও ফুটেজ আছে, আপনি দেখবেন যে পুলিশ নাই, ল এনফোর্সমেন্ট এজেন্সি কেউ নাই, অথচ হুট করে একটা ক্রাউডের মধ্যে থেকে একজন গুলি খেয়ে পড়ে গেল। তো এই মৃত্যুগুলি ঘটনা হয়েছে ষড়যন্ত্রমূলক ভাবে, এবং বাংলাদেশের মানুষকে আসলে বিভ্রান্ত করা হয়েছিল, মানুষ বিভ্রান্তের মধ্যে পড়েও ছিল, এবং এইভাবে একটা ঘটনা ঘটেছে। কিন্তু মানুষ এখন এটা বুঝতে পারছে। তো যে কারণে আমি এটাকে অভ্যুত্থানই মনে করি না। তবে এখানে আমাদের কিছু ব্যর্থতা ছিল, সেটা হচ্ছে যে গভীর ষড়যন্ত্রটা হয়েছে
সেটিকে ওইভাবে বুঝতে পারে এবং সেটা ডিল করতে পারার যে বিষয়টি ছিল, সেখানে আমাদের অবশ্যই কিছু ভুল ছিল এবং আমাদের ব্যর্থতা ছিল, ব্যাপারে কোনো সন্দেহ নেই। তবে আমরা কিন্তু যতগুলি মৃত্যুর ঘটনা ঘটেছিল জুলাই 16 তারিখ থেকে 5 আগস্ট পর্যন্ত, আমরা কিন্তু জুডিশিয়াল কমিটি করে দিয়েছিলাম এবং আমরা তখনও কিন্তু ইউএনকে আমরা ডেকেছিলাম যে এগুলো নিয়ে তারা আমাদেরকে সহযোগিতা করতে পারে। আমাকে মাননীয় প্রধানমন্ত্রী নিজে দায়িত্ব দিয়েছিলেন বিভিন্ন দেশের বিভিন্ন সংস্থা থেকে ফরেনসিক এক্সপার্টদের নিয়ে আসা, আমরা ইন্ডিপেন্ডেন্ট এবং ট্রান্সপারেন্ট একটা তদন্ত করে সকল মৃত্যুর তদন্ত করে বিচার করতে চেয়েছিলাম। কারণ আমরা ক্ষমতায় ছিলাম, তখন সরকারে ছিলাম, কাজেই সেগুলো দায় আমরা নিয়েছি এবং দায়টা নিয়েছিলাম বলে আমরা বিচার করার তদন্ত করে বিচার করার উদ্যোগ নিয়েছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী প্রতিটি পরিবার, যারা ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে দেখা করেছেন, তাদের পাশে দাঁড়িয়েছেন, প্রত্যেকটি যারা আহত হয়েছিলেন বিভিন্ন সময় তাদের চিকিৎসার ব্যবস্থা করেছিলেন। আমরা কিন্তু সবকিছু এটা করেছিলাম, কিন্তু মানুষের মনকে বিষিয়ে দেওয়ার জন্য যে হত্যাকাণ্ডগুলি তারা ঘটিয়েছে, শিশু থেকে শুরু করে বিভিন্ন ছাত্রদেরকে এবং বিভিন্ন পর্যায়ে, সেগুলো করে মানুষের মনকে বিষিয়ে দেওয়া হয়েছিল। কাজেই আপনি গণ অভ্যুত্থান যদি হয় তাহলে তো সেটার একটা প্রোক্লেমেশন থাকে, মানুষকে আগে বলা হয় যে আমরা এই সরকারকে চাচ্ছি না, তারপরে আমরা এই সরকারের কে ফেলে দেওয়ার জন্য মানুষকে ঐক্যবদ্ধ করা, মানুষ নামে, তারপরে এটি হয়। কিন্তু এরকম তো কোনো ঘটনা ঘটেনি। তারা তো শুরু করেছিল কোটা নিয়ে, তারপরে ধাপে ধাপে তারা মানুষকে আপনি এইমাত্র একটি কথা বললেন যে কিছু জিনিস আপনাদের ব্যর্থতার কথা। আমি একদম সর্বশেষ একটা রেফারেন্স আপনাকে বলছি। আপনিও নিশ্চয়ই জানেন যে উপদেষ্টা আসিফ সজীব ভুইয়া তিনি একটা সাক্ষাৎকারে বলেছেন যে শেখ হাসিনা যদি পদত্যাগ না করতেন বা সরে না যেতেন তাহলে তারা একটা রক্তক্ষয়ী অভ্যুত্থানের দিকে যেতেন, তার জন্য তাদের ভিডিও বার্তা প্রস্তুত ছিল। এখন এই যে কথাটা উনি বলেছেন, এখান থেকে একটা জিনিস হয় যে সরকার তখন কি করছিল, এই প্রশ্নটাও কিন্তু যে যদি একটা সত্যি রক্তক্ষয়ী অভ্যুত্থানের জন্য তারা অস্ত্র সংগ্রহ করে থাকে, তাহলে সরকারি এজেন্সি, সেনা, আরো অনেক অসংখ্য গোয়েন্দা এজেন্সি আপনাদের আছে দেশে, সব দেশেই থাকে, তারা কি করছিল এবং দলই বা কি করছিল? আওয়ামী লীগ তো খুব বড় পার্টি, বাংলাদেশের প্রাচীনতম পার্টি, সবচেয়ে পুরনো পার্টি। এটা যদি আপনি একটু ব্যাখ্যা করেন যে কেন এই পরিস্থিতি হলো। যে আপনার এই প্রশ্নটা ব্যাখ্যা করার আগে আগের প্রশ্নের একটি বিষয় বলে নিতে চাই। আপনি জাতিসংঘের কথা বললেন, তারা একটা রিপোর্ট দিয়েছে এবং বিভিন্ন বিষয় উল্লেখ করেছে। সেইখানে আপনি তাদের টার্মস অফ রেফারেন্স একটি যদি খুবই উল্লেখযোগ্য পয়েন্ট আছে সেটা দেখেন। তারা কিন্তু ওখানে উল্লেখ করেছে তাদের যে রিপোর্টটি, সেটি কোন ক্রিমিনাল কোর্টে আওয়ামী লীগকে দায়ী বা দোষী সাব্যস্ত করার জন্য যে লেভেলের এভিডেন্স দরকার সেটি তাদের এই রিপোর্টে নেই। এটা স্যাটিসফাই করবে না, এটা নাই। কাজে তারাই কিন্তু তাদের টার্মস অফ রেফারেন্স এটা স্বীকার করেছে ইউএন এর রিপোর্টে। অর্থাৎ আপনি ইউএন এর রিপোর্টটাকে রেফারেন্স হিসেবে কনক্লুসিভলি ব্যবহার করার কোনো সুযোগ নাই যে ইউএন তো এই কথা বলেছে, কাজেই আসলে দোষ তো আওয়ামী লীগের। ঠিক আছে। আর দুই হচ্ছে, ইউএন এর রিপোর্টটা হচ্ছে বেসড অন দ্য ইনফরমেশন প্রোভাইডেড বাই হুম, বাই দ্য ইউনিস গভর্নমেন্ট। তারা সাপ্লাই করেছে কাদের উপর, কাদের কথা? ইউএন এর ধরেন তারা বাংলাদেশে গেছে, যে তারা অনেকের ইন্টারভিউ করেছে ইউনুস সেন্টারে, যেখানে উপদেষ্টাদের অনেকে বসেছিল। একজন ফর্মার আপনি ল এনফোর্সমেন্ট এজেন্সি অফিসারকে এনে বসাচ্ছেন, চারিদিকে বসে আছে একটা ইন্টিমিডেটিং এনভায়রনমেন্টে, তাকে প্রশ্ন করছেন, সে কিভাবে ইন্ডিপেন্ডেন্টলি উত্তর দিবে? তো কেউ তো ইন্ডিপেন্ডেন্টলি উত্তর দিতে পেরেছে, টেস্টিমনি দিতে পেরেছে, এটা আমরা মনেই করি না। কাজে এরকম একটা কন্ট্রোলড এনভায়রনমেন্টে আপনি যেসব তথ্য নিয়ে এসছেন তার ভিত্তিতে একটা রিপোর্ট করলে সেটা ওরকমই হবে, ইটস আ বায়াস রিপোর্টই হবে। কাজে রিপোর্টটাকে তো আমরা রিজেক্ট করেছি। আপনারা কি হিউম্যান রাইটস কমিশনে, মানে রাষ্ট্রসংঘের হিউম্যান রাইটস কমিশনে কোনো পিটিশন দিলেন এটার ভিত্তিতে যে আপনারা যেটা রিজেক্ট করছেন বা আপনারা যে কোশ্চেন গুলো? এক্স্যাক্টলি, আমরা তো একটা অফিশিয়াল স্টেটমেন্ট দিয়েছি। অফিশিয়াল স্টেটমেন্ট দিয়ে আমরা সব জায়গায় সার্কুলেট করেছি, গণমাধ্যমে পাঠিয়েছি এবং ইউনাইটেড নেশনস আমরা তাদেরকে অফিশিয়ালি পাঠিয়ে দিয়েছি। আমরা এটা পাঠিয়ে দিয়েছি। এক। আর দুই হচ্ছে যে আমি নিজেও আমার টুইটারে বা এক্স অ্যাকাউন্ট প্ল্যাটফর্মে তাদের এই যে এন্টার রিপোর্টের মধ্যে যে ফ্যালাসি গুলি, যে অ্যানোমালিস গুলি আছে, যে ইনকনসিস্টেন্সি, এগুলো কিন্তু আমি তুলে ধরেছি 1 2 3 4, যেগুলো কোনো উত্তর ওখানে নাই। এবং আমরা যারা তাদেরকে তাদের ইন্টারভিউ জবাব দিয়েছে, আমি কিন্তু 2-2.5 ঘন্টা তাদের সাথে কথা বলছি, ইউএন এর ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সাথে। আমাদের আরো অনেকেই কথা বলেছে। আমাদের কারো কোনো বক্তব্যকে কগনিজেন্সে নেওয়া হয়নি। তারা কাদের বক্তব্য নিয়েছে? ইউনুস গভর্নমেন্ট যাদেরকে
ডেজিগনেট করেছে। ইউনূস গভর্নমেন্টে সাপ্লাই করা তথ্যের উপরে রিপোর্ট, তো এই রিপোর্ট তো এরকমই হবে। কাজে এই রিপোর্টের কোনো বিশ্বাসযোগ্যতা, গ্রহণযোগ্যতা নাই। তার টার্মস অফ রেফারেন্স নিজে বলছে যে এই রিপোর্ট আসলে যথেষ্ট নয়। ইট ডাজ নট প্রোভাইড দ্য লেভেল অফ এভিডেন্স দ্যাট ক্যান স্যাটিসফাই আ ক্রিমিনাল কোড টু আওয়ামী লীগ। সো এটা তো নিজেই এই ডিসক্লেমারটা দিয়ে দিয়েছে। কাজে এটাকে ধরে এত কিছু বলার সুযোগ নেই, নাম্বার ওয়ান। তারপর আপনার পরবর্তী প্রশ্ন আপনি যেটা বললেন যে এই যে ছাত্র সমন্বয়ক যে একজন বলছে তাদের সশস্ত্র বিপ্লব করা গিয়েছিল, এইটা তো বাই ইটসেলফ আমরা যেটা বলে আসছিলাম সেটাকে প্রমাণ করে। আপনি আমার ইন্টারভিউ গুলো দেখেন, আল জাজিরার ইন্টারভিউটা আমি দেখেছি। সেই জায়গায় আমি কিন্তু বলেছি যে দেখুন, ছাত্র যারা আছে, সাধারণ ছাত্র যারা আছে, তাদের দাবির সাথে আমরা একমত, তাদের যে ইমোশনের সাথে আমরা একমত। তারা যেটা দাবি করছে সেটাই আমরা জুডিশিয়াল প্রসেসে আদায় করার জন্য ফাইট করছি, এবং তাদের দাবির সাথে আমাদের দ্বিমতে কোনো প্রশ্ন নাই। কিন্তু এই যে থার্ড পার্টি যারা ঢুকে পড়েছে, যারা জ্বালাও পোড়া করছে, হত্যা করছে, অগ্নিসংযোগ করছে, এরা হচ্ছে এই সন্ত্রাসীদেরকে আমরা মোকাবেলা করার জন্য ল এনফোর্সমেন্টকে ডিপ্লয় করা হচ্ছে। এবং যে পরিমাণ পুলিশ তারা হত্যা করেছে সেই নাম্বারটা এখনো ইউনূস গভর্নমেন্ট ডাউন প্লে করে রেখেছে, বলছে না। কেন জানেন? কারণ আপনি যদি টোটাল নাম্বার অফ পুলিশের যে ক্যাজুয়ালিটি পেয়ে যান, তখন আপনি রেশিওটা বুঝতে পারবেন যে কি পরিমাণ সাধারণ মানুষ মারা গেছে। তাদের মধ্যে তো আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের অনেক নেতা কর্মী আছে। তারা যে লিস্টটা দিয়েছে 800 জন মারা গেছে, সেখানে আবার তারা আমাদের গাজীপুরের মেয়র জাহাঙ্গীরের যে এপিএস, যাকে হত্যা করে যে সন্ত্রাসীরা হত্যা করে উল্টা করে ঝুলে রেখেছিল, তার নামও আছে। অর্থাৎ তাদের লিস্টে কিন্তু আওয়ামী লীগের লোকজন আছে যাকে তারা হত্যা করেছে। তো এই যে বিষয়গুলি ঘটেছে, আপনি তখন বুঝতে পারবেন যে কি ধরনের একটা যুদ্ধ তারা চাপিয়ে দিয়েছে। এটা একতরফা ছিল না। এই জন্য তারা পুলিশের যে নাম্বার অফ ক্যাজুয়ালিটিটাকে এটা ডাউন প্লে করে, লুকিয়ে রাখে, বলতে চায় না। কারণ তখন মানুষ বুঝে ফেলবে যে এই লেভেলে তারা এই যুদ্ধটা চাপিয়েছিল বলে এই ক্যাজুয়ালিটির মাত্রাটা এত বেড়ে গেছে। ঠিক আছে? তো এইখানে যেটা আপনার প্রশ্ন, যে কারণে আমি যেটা বলছিলাম যে থার্ড পার্টি ইনফিলট্রেশন এবং এই যে জিহাদিস্ট জেল ব্রেক করেছে, 800 জন আপনার প্রিজনারকে ছাড়িয়ে নিয়ে গেছে, অস্ত্র লুট করেছে, এবং তারা বলছে যে তারা অস্ত্র শস্ত্র দিয়ে রেডি ছিল। তার মানে আমাদের বক্তব্যটা যেটা বলে আসছে এটা মিলিয়ে নেন যে আসলে তো একটা জঙ্গি আক্রমণ হয়েছে সরকারের উপরে আওয়ামী লীগ গভর্নমেন্টকে ফেলে দেওয়ার জন্য। একটা ইলেকটেড ডেমোক্রেটিক গভর্নমেন্ট, একটা পলিটিক্যাল পার্টি, তাকে ফেলে দেওয়ার জন্য একটা আপনার সন্ত্রাসী একটা আক্রমণ করেছে। এটা তারা আজকে প্রমাণ দিচ্ছে। এবং তাদের আরেকজন সমন্বয়ক বলেছে যে বিপ্লব সফল হতো না যদি পুলিশকে তারা হত্যা না করতো, তারা মেট্রো রেল না জ্বালিয়ে দিত। তারপরে তারা তো সন্ত্রাসের দায় নিচ্ছে। তাদের যে বিভিন্ন ধরনের ইউটিউবার আছে যাদেরকে তারা অনেক ফলো করে, তারাও কিন্তু বলছে যে এই যে পুলিশকে হত্যা করে করে ঝুলিয়ে রাখা হয়েছিল, হ্যাঁ, এটা অর্থাৎ আমরা যেগুলো বলেছিলাম সেগুলো এখন তারাই কিন্তু বলছে, এবং তারাই কিন্তু এটা অ্যাকসেপ্ট করে নিচ্ছে। আমরা যা যা বলছি যে তারা সন্ত্রাসটা করেছে, তারা পুলিশকে হত্যা করেছে। আমি একটা এই বিষয়ে এই যে আপনি যে ষড়যন্ত্রের কথা বলছেন এই বিষয়ে বলি যে বিভিন্ন রিপোর্ট থেকে বিভিন্ন জার্নালিস্ট, ফরেন জার্নালিস্ট এবং আপনাদের দেশেরও অনেকে এবং আরো নানানভাবে সোশ্যাল মিডিয়া তো আসছে যে ইউএস অ্যাডমিনিস্ট্রেশন, বাইডেন প্রশাসন, তাদের একটা বড় ভূমিকা ছিল সরকার পরিবর্তনের ক্ষেত্রে। যেমন এই যে আমি উপদেষ্টার কথা বললাম যে আসিফ সজীব ভুইয়া, উনি যেমন একটা কথা বলেছেন ইন্টারভিউতে যে মার্কিন দূতাবাস ঢাকায়, তাদের সঙ্গে ওনাদের রেগুলার যোগাযোগ ছিল আর কি ওই সময়টাতে। তো আওয়ামী লীগ এখনো পর্যন্ত অফিসিয়ালি কিন্তু ষড়যন্ত্রকারীদের নাম উচ্চারণ করছে না। মানে এইটা যদি আপনারা একটু ব্যাখ্যা দেন যে 7 মাস 7.5 মাস হয়ে গেল, এই ষড়যন্ত্রকারী কারা, এইটা যদি একটুখানি পরিষ্কার করেন। এটা যেটা হচ্ছে, আমরা যে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স গুলি পাই সেখানে তো আমরা দেখছি যে ষড়যন্ত্রের সাথে কারা যুক্ত ছিল, কারা থাকতে পারে, এটা আমরা বিভিন্ন সময় বলেছি। কিন্তু অফিসিয়ালি স্টেটমেন্ট দেওয়ার জন্য তো আমাদেরকে আসলে সত্যিকার অর্থে আমরা একটা কমিশন গঠন করে এটাকে আরো তদন্ত করে এভিডেন্স সাপেক্ষে, যেটা আমরা নিশ্চিত ভাবে বলতে পারছি, জানতে পারছি, কিন্তু আমাকে তো আরো অকাট্য এভিডেন্স লাগবে অফিসিয়াল স্টেটমেন্ট দেওয়ার জন্য। সেই জিনিসগুলোকে আমরা তখন ওইভাবে তুলে ধরবো। বেশ, আমি আরেকটি বিষয় আপনাকে জিজ্ঞাসা করি যে আওয়ামী লীগের মানে কি বলবো, মানে ময়দানে ফেরা,
এই বিষয়টি আমরা এখনো পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি যে আপনাদের নেত্রী তিনি অনলাইনে যোগাযোগ রাখছেন এবং বেশ কিছু মানে হোয়াটসঅ্যাপ এবং আরো বিভিন্ন গ্রুপে উনি কথা বলছেন, খুব গ্রাসরুট লেভেলেও কথা বলছেন। কিন্তু বাংলাদেশের মাঠে ময়দানে আওয়ামী লীগকে ফেরানো এই বিষয়টি নিয়ে আপনাদের আলাপ আলোচনা বা পরিকল্পনাটি ঠিক কোন পর্যায়ে আছে? আওয়ামী লীগ খুবই শীঘ্রই আওয়ামী লীগকে দেখতে পারবেন মাঠে ময়দানে আরো বড় আকারে ভিজিবল। আওয়ামী লীগ কিন্তু আছে মাঠে ময়দানে, বিভিন্ন জায়গায় আপনার গত 3 দিন ধরে আপনি দেখবেন অনেক মিছিল হয়েছে, মিটিং হয়েছে, আওয়ামী লীগ প্রস্তুত আছে এবং এত বিশাল একটা দল, এত তার নেতা কর্মী, এই আওয়ামী লীগকে তো আটকে রাখা যাবে না। আমরা ধরেন এরকম একটা ষড়যন্ত্র ঘটে গেল আমাদের এগেনস্টে, আমরা এটা বিভিন্ন ভাবে, যেটা আপনাকে আগেও বললাম, আমাদের কিছু ব্যর্থতা, কিছু ভুল ছিল, আমরা এবং তারপরে এরকম একটা ঘটনা ঘটে যাওয়ার পরে এটা আমাদের কিছু সময় লেগেছে সেগুলো বুঝে উঠতে, হ্যাঁ, এবং নিজেদেরকে রিগ্রুপ করে রিঅর্গানাইজ করতে। তো এটা আমরা মোটামুটি অনেকটাই প্রস্তুতি নিয়েছি এবং আওয়ামী লীগ অবশ্যই অনেক বড় আকারে বাংলাদেশের পলিটিক্যাল স্পেসে আওয়ামী লীগ দেখা যাবে। বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটা দাবি এখনো আছে এবং এখন দেখা যাচ্ছে যে ছাত্ররা যেটাকে 1 পয়েন্ট এজেন্ডা করতে যাচ্ছে বলে মনে হচ্ছে আপাত দৃষ্টিতে, সেটি হচ্ছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা, মানে এটাই হয়তো ভোটের পূর্ব শর্ত তারা করতে চায় যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করো তারপরে ভোট হবে। তো এই বিষয়টা নিয়ে আপনাদের কি অভিমত? কারণ আমি এটা প্রশ্নটা এই জন্য করছি যে এখানে বিএনপি, যারা আপনাদের মানে ময়দানে সবচেয়ে বড় প্রতিপক্ষ, দীর্ঘদিন বাংলাদেশের রাজনীতিতে প্রতিপক্ষ আপনাদের, তারা কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবির সঙ্গে সহমত হচ্ছে না। বিষয়টি যেটি হচ্ছে, কারণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব না, এটার সাথে সহমত হচ্ছে না। যারা নিষিদ্ধ করার বিষয়টা তুলছে এরা কারা? এরা তো আওয়ামী লীগ বিরোধী না, এরা তো বাংলাদেশ বিরোধী, এরা মুক্তিযুদ্ধ বিরোধী। এরা হচ্ছে সেই জঙ্গিতন্ত্র বাংলাদেশে তৈরি করতে চায়, এরা হচ্ছে সেই পাকিস্তানি প্রেতাত্মা যারা বাংলাদেশে, যাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীত পছন্দ না, যারা বাংলাদেশে একটা অসাম্প্রদায়িক সমাজ, একটা দেশ, রাষ্ট্র, মুক্তিযুদ্ধের চেতনার যে রাষ্ট্র সেটা পছন্দ না, ৭২ যে সংবিধান, যেটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে পাওয়া, সেই সংবিধান পছন্দ না। এতে তো বাংলাদেশের রাষ্ট্র কাঠামো, যেটা যে মূল ভিত্তি মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধ এবং তার ইতিহাসকে যারা অস্বীকার করে, বঙ্গবন্ধুকে যারা অস্বীকার করে, ৩২ নম্বর যারা ভেঙে দিয়েছে, বঙ্গবন্ধুর স্থাপত্য যারা ভেঙে দিয়েছে, এই এরাই তো হচ্ছে সেই রাজাকারদের যে প্রেতাত্মা, যারা ১৯৭১ সালে পাকিস্তানি আর্মির সাথে কোলাবোরেট করে বাঙালিদেরকে নিধন করেছে, হত্যা করেছে, তাদেরই বংশধর যারা, সেই আদর্শে যারা সমর্থন করে, এরাই আওয়ামী লীগের নিষিদ্ধ চাচ্ছে। কারণ বাংলাদেশকে তারা একটা মিনি পাকিস্তান বানাতে চায়। এটা ভেরি সিম্পল, এত অবভিয়াস এই জিনিসটা, তাই না? কাজে এটা খুব স্বাভাবিক, এটা তো সবসময় আওয়ামী লীগকে চাবে নিষিদ্ধ করতে। কারণ আওয়ামী লীগকে নিষিদ্ধ, আওয়ামী লীগকে শেষ করতে না পারলে তো বাংলাদেশকে পাকিস্তান বানানো যাবে, তাই না? এখন আজকে যারা জামাতে ইসলাম এবং শিবির করে, অনেকে বলে যে এরা তো এই প্রজন্মের, ৭১-এ এদের তো জন্মই হয়, এরা কি করে রাজাকার হয়? কিন্তু ৭১-এ এদের পূর্বসূরীরা যারা রাজাকারি করেছে, পাকিস্তানি আর্মিদের সাথে কোলাবোরেট করে জেনোসাইডের সাথে সাপোর্ট করেছে, তাদের যে রাজনৈতিক অবস্থান ছিল, সেই অবস্থানকে তো এরা এখনো সমর্থন করে। অর্থাৎ আদর্শিক ভাবে, আইডিওলজিক্যালি তারা কিন্তু রাজাকার, কারণ তখন তারা জন্ম হলে রাজাকারই করত। এখন ওদের যে অবস্থান ছিল বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে, সেটা তো ওরা সফল হতে পারেনি। বাংলাদেশ তো স্বাধীন হয়ে গেছে, এখন বাংলাদেশ স্বাধীন হয়ে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে দাঁড়িয়ে গেছে, এটাকে তারা মেনে নিতে বাধ্য হয়েছে। এখন তো তারা বাংলাদেশকে আবার পাকিস্তানের সাথে জুড়ে দিতে পারছে না, কাজে তারা কি করতে চায়, বাংলাদেশকে পাকিস্তান বানিয়ে ফেলতে চায়। তো ওরা তো বাংলাদেশকে পাকিস্তান এই কারণে বানাতে চায়, কারণ বাংলাদেশের ফরেন পলিসি ওরা পাকিস্তানি লেন্সে দেখে, বাংলাদেশের ডোমেস্টিক পলিসি পাকিস্তানি লেন্সে দেখে। আওয়ামী লীগ তো সেভাবে দেখে না। আওয়ামী লীগের ফরেন পলিসি থেকে শুরু করে ডোমেস্টিক পলিসি এবং আওয়ামী লীগের বাংলাদেশ ভাবনা, বাংলাদেশের উন্নয়ন, মানুষকে ইনক্লুসিভ একটা স্পেসের মধ্যে নিয়ে আসে, এটা বাংলাদেশ আওয়ামী লীগ দেখে মুক্তিযুদ্ধের চেতনার লেন্সে। তো এইখানে পার্থক্য তো থাকবেই, তারা তো অলওয়েজ যাবে। আজকে জামাতে ইসলাম যে দেশের জন্মের বিরোধিতা করেছে, জামাতে ইসলাম তার সামর্থ্য গোষ্ঠী বলছে আওয়ামী লীগের নিষিদ্ধ চাই, এটা তো হাস্যকর, ঠিক তাই না? তো আপনাদের বিরুদ্ধেও কিন্তু বিভিন্ন সময়তে সাম্প্রদায়িক শক্তি, বিশেষ করে উগ্রবাদী ইসলামিক দলগুলোকে প্রশ্রয় দেওয়া, এই অভিযোগগুলো তখনও শোনা গিয়েছিল, এখনো কিন্তু নতুন করে আসছে, যখন দেখা যাচ্ছে যে সেই দলগুলি আওয়ামী লীগের তীব্র বিরোধিতা করছে। যেমন হেফাজতে ইসলামের কথা বলা যায়, হাসিনা গভর্নমেন্টের বিরুদ্ধে একটা অভিযোগ ছিল যে তারা
আরেকটি মৌলবাদী শক্তিকে কাউন্টার করার জন্য হেফাজতকে প্রশ্রয় দিচ্ছে। এই বিষয়গুলো যদি আপনাদের কি আলোচনা এগুলো কখনো আসে, যে অতীতে কোনো ভুল ত্রুটি কিছু হয়েছিল কিনা বা কিছু? না, আমরা আমাদের ব্যাপারে এই অভিযোগগুলো আসলে সঠিক না। বিষয়টি আচ্ছা। হচ্ছে কি, আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে বাংলাদেশে যত মাদ্রাসা আছে সেই হুম। মাদ্রাসাগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে সেগুলো কিন্তু একটা ইকোনমিক রিয়ালিটি অফ দ্য কান্ট্রি। হুম। বাংলাদেশে দীর্ঘদিন ধরে এই মাদ্রাসাগুলি আছে। এই হুম। মাদ্রাসায় বাংলাদেশের প্রচুর মানুষ তাদের হুম। সন্তানদের পাঠায়। কেন পাঠায়? কারণ ওখানে থাকা খাওয়ার একটা জায়গা তো থাকে। হুম। দারিদ্র্যের কারণে মাদ্রাসাগুলো আরো ইভলভ করেছে মূলত। হুম। এখন আমরা আধুনিক শিক্ষায় শিক্ষিত করার জন্য আধুনিক শিক্ষাকে আরো অ্যাট্রাকটিভ করার চেষ্টা করেছি। হুম। কিভাবে? বিনামূল্যে বই দিয়ে, তারপরে আপনার মিড ডে মিল প্রোভাইড করে, হ্যাঁ, তারপরে আপনার ইভেন আমাদের প্ল্যান ছিল যে স্কুল ইউনিফর্ম আমরা তাদেরকে দেয়া, বা এই যে প্রাইমারি স্কুলে যায় যারা তাদের হুম। মাদেরকে আপনার 300 টাকা করে একটা অনুদান দেয়া, যাতে করে মানুষ ইন্সপায়ার্ড হয় আধুনিক শিক্ষায় মানে স্কুলগুলোতে পাঠাতে। কিন্তু ইন দ্য মিন টাইম মাদ্রাসা ভিত্তিক যে বিশাল একটা জনগোষ্ঠী, তাকে কি আপনি ফেলে দেবেন বঙ্গোপসাগরে? তারা তো এদেশের নাগরিক। আমি তো মনে করি যে শিশুদের মাদ্রাসায় পাঠানো হয়েছে বিভিন্ন কারণে, বাবা পাঠিয়েছেন, তারা তো ভিকটিম অফ দ্য সিস্টেম। তো এখন তাদেরকে মানে মাননীয় প্রধানমন্ত্রী যেটি চেয়েছিলেন তাদেরকে মূলধারায় নিয়ে আসতে, মেইন স্ট্রিমিং করতে। আমরা মাদ্রাসা ভিত্তিক জনগোষ্ঠী যারা ছিল তাদের সাথে আমাদের বাকি জনগোষ্ঠীর একটা বিশাল ওয়াল ছিল মাঝখানে, যে কারণে ওইখানে তাদেরকে ইজিলি এই যে আপনার ধর্মভিত্তিক রাজনীতি করার যে মাস্টার মাইন্ডরা তাদেরকে অপব্যবহার করতে কাজে লাগাতো। তো এই জিনিসটা যাতে করতে না পারে, যে কারণে মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে মূলধারায় নিয়ে আসা, তাদেরকে মেইন স্ট্রিমিং করা এবং তাদেরকে আধুনিক শিক্ষার মধ্যে নিয়ে আসার একটা চেষ্টা করেছিলেন। এবং সেটা জঙ্গিবাদকে এবং এই যে এদের যে ধর্ম ব্যবসা করা অপরাজনীতিকে দমন করার উদ্দেশ্যে করেছিলেন, কৌশলগত একটা অবস্থা নিয়েছিলেন। কোনোভাবেই উনি আপনার সেকুলার অসাম্প্রদায়িক রাজনীতির সাথে কম্প্রোমাইজ করার উদ্দেশ্যে করে, কিন্তু অনেকে এটাকে অপব্যাখ্যা করে। আমি একটা অন্য প্রসঙ্গে যাচ্ছি। আপনি মাননীয় প্রধানমন্ত্রী বলছেন, এবং শুধু তাই নয়, আপনাদের যে প্রচারগুলি হচ্ছে সেখানেও শেখ হাসিনাকে বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী বলেই পরিচয় করানো হচ্ছে। তো এই যে আপনারা এটা করছেন, 7.5 মাস হয়ে গেল উনি দেশে নেই, উনি ক্ষমতায় নেই, এটা কি গণতন্ত্র এবং যে গণতান্ত্রিক যে কাঠামো, গণতান্ত্রিক যে সংস্কৃতি, সেটাকে খানিকটা অস্বীকার করা নয়? মানে উনি তো এখন আর প্রধানমন্ত্রী নন। আমি আপনাকে যখন বলেছি যে মাননীয় প্রধানমন্ত্রী, আমি কিন্তু দেখেন না, যে সময় উনি আমি বুঝতে পেরেছি, আমি সেটা আপনি বুঝতে পেরেছি, কিন্তু আপনাদের দলীয়, আমি বুঝতে পেরেছি, কিন্তু আপনাদের দলীয় প্রচারে কিন্তু আমি দেখছি যে ওনাকে প্রধানমন্ত্রী বলেই সম্বোধন করা হচ্ছে। বিশেষ করে যে দায় মুক্তি বলে যে অনুষ্ঠানটি হচ্ছে সেখানে সঞ্চালক ওনাকে মাননীয় প্রধানমন্ত্রী আপনি বলুন, বা এইভাবেই সম্বোধন করা হচ্ছে আর কি। রাইট, রাইট। এখন আপনি কি করবেন এটাকে? দেখেন ইন্টারন্যাশনালি বিভিন্ন জার্নালিস্টরা, বিভিন্ন গণমাধ্যমের, হ্যাঁ, গ্লোবাল মিডিয়া গুলো, হ্যাঁ, তারাও কিন্তু আমাকে অনেক সময় মেসেজ পাঠায় যে ডু ইউ থিঙ্ক উই ক্যান গেট অ্যান ইন্টারভিউ ফ্রম দ্য HPM শেখ হাসিনা। তারাও তো অভ্যাসগত বলে ফেলছে এই কথাগুলো, ঠিক আছে? কাজেই উনি আসলে যে এখনো প্রধানমন্ত্রী আছেন এটা মানে বেশিরভাগ মানুষের মনোজগতের মধ্যে আছে, এটা চলে যায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওনার পদত্যাগ পত্রটা তো আসলে তারা ওভাবে পায়নি অফিসিয়ালি, এবং ইউনুস গভর্নমেন্টের যেভাবে আপনার শপথ গ্রহণটা হয়েছে সেটাও কিন্তু সাংবিধানিক কোনো প্রক্রিয়া মেনটেন করে হয়নি। কাজে এটা আসলে ওই অর্থে সাংবিধানিক ভাবে আপনি এটাকে বৈধ বলারও কোনো সুযোগ নেই। তো সব মিলিয়ে আপনি যদি দেখেন এখানে একটা গ্রে এরিয়া আছে, কিন্তু কাজে এখানে খুব স্পষ্ট ভাবে কিছু বলার সুযোগ নেই। অনেকে যদি এখনো মনে করেন উনি মাননীয় প্রধানমন্ত্রী আছেন, আপনি তাকে ব্লেম করতে পারেন। তো আপনারা ওনার তো খুব শিগগিরই বাংলাদেশের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেখানে ওনার বিচার শুরু হবে বলে মানে ট্রাইব্যুনালের তরফ থেকে ঘোষণাও করা হয়েছে, এবং তারা একটা টাইমলাইনও বলেছে যে অক্টোবরের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ হয়ে যাবে। তো এই বিচারকে কি আপনারা মানে মুখোমুখি হবেন? মানে শেখ হাসিনা কি বিচারের মুখোমুখি হবেন, নাকি কি করবেন? শোনেন, এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটা তো একটা হাস্যকর একটা জোক। এখানে চিফ প্রসিকিউটর হচ্ছে যুদ্ধাপরাধী এবং রাজাকারদের ডিফেন্ডার। ও নিজেই তো একটা রাজাকার। ও বিচার করবে শেখ হাসিনার, বঙ্গবন্ধু কন্যার, জাতির জনকের কন্যা? তো বিচার তো এদের হওয়া উচিত, এদের বিচার হতে হবে স্বাধীন বাংলাদেশে। কাজে আমরা সেটাই করব। যারা অবৈধভাবে ক্ষমতা দখল করেছে, যারা ষড়যন্ত্র করেছে, যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে,
এবং এদেরই বিচার হবে, আমরা সেটাই করবো, ওদেরকে বিচারের মুখোমুখি না, করবো। এই ট্রাইব্যুনাল তো আমি যতদূর জানি যে মুক্তিযুদ্ধের পরে বঙ্গবন্ধু তৈরি করেছিলেন এবং পরবর্তীকালে শেখ হাসিনা যিনি মানে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির যে বিচার হলো এবং বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার হলো, সেটাও এই ট্রাইব্যুনাল তারই গঠন করা। তো মানে এটা তো আপনাদের দেশের মানে বিচার কাঠামোর একটা অংশ। তাহলে কি মানে সেই না কাঠামোকে আপনারা কিভাবে অস্বীকার করবেন? না, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার এই ট্রাইব্যুনাল হয়নি, আচ্ছা, ওইটা সাধারণ ফৌজদারি আদালতে হয়েছে। বেশ। কিন্তু এই ট্রাইব্যুনাল যেটি, সেই ট্রাইব্যুনাল বঙ্গবন্ধু করেনি, বঙ্গবন্ধু আইনটি করেছিলেন। হুম 1973-তে হুম ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট করেছে। হুম সেই অ্যাক্টের অধীনে ট্রাইব্যুনালটা গঠন করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনার হুম সময়। হুম সেই ট্রাইব্যুনালে আপনার যুদ্ধাপরাধের বিচার হয়েছে। হুম তো সেই ট্রাইব্যুনালটাকে তারা এখন তাদের মতন করে কনস্টিটিউট করে নিয়েছে, ট্রাইব্যুনালটাকে করে হুম তারা সব রাজাকার আর যুদ্ধাপরাধের ডিফেন্ডারদের ওখানে বসেছে। এবং কি হয়েছে দেখেন, যে ওই যে ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে, সেখানে এখনো 35 জনের বিচার চলছে, কিন্তু হুম ওই যুদ্ধাপরাধীদের বিচার চলছে এখনো। হুম হুম এবং যাদেরকে ডিফেন্ড করেছে এই চিফ প্রসিকিউটর, সে এখন হয়ে গেছে চিফ প্রসিকিউটর। তো কাজে এই ট্রাইব্যুনাল যেটা রিকনস্টিটিউট তারা করেছে, হুম সেটার মধ্যেই তো আপনার ইয়ে আছে, মানে কি বলবো, এটার মধ্যে তো আইনগত অনেক ত্রুটি আছে। কাজে এটাকে তো অ্যাকনলেজ করার কোনো সুযোগ নেই। মানে তার মানে কি আইনজীবী মারফতও হাসিনা তার মামলা লড়বেন না, এরকমই কি আপনাদের মানে সিদ্ধান্ত? না, আমরা তো এই ট্রাইব্যুনালটাকে মানছেন না? অ্যাকনলেজই করি না। আপনি আচ্ছা। চিন্তা করেন না যে যে চিফ প্রসিকিউটর, হুম হুম সে যাদেরকে ডিফেন্ড করেছে, হুম এবং চিফ প্রসিকিউটর টিমে তারা যারা আছে, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি যারা ছিল। প্রসিকিউশন, হ্যাঁ, যাদেরকে তারা ডিফেন্ড করেছে, তাদের অনেকের মামলা এখনো এই ট্রাইব্যুনালের অধীনে চলছে। তো ঠিক। তো আপনি মানে কিছুদিন আগে যাদের ডিফেন্ডার ছিলেন, হুম আজকে আপনি চিফ প্রসিকিউটর, প্রসিকিউশন কিভাবে হন? এটা ঠিক। তো একটা ত্রুটিপূর্ণ একটা রিকনস্টিটিউশন অফ দ্য ট্রাইব্যুনাল, যে কারণে এটা কিন্তু আমরা অ্যাকনলেজই করি না। বাংলাদেশ সরকার তো বা ভারত সরকারকে বারে বারেই বলছে যে শেখ হাসিনাকে ফেরানোর জন্যে। তো এই বিষয়টাতে আওয়ামী লীগের দলগত বিষয়টি কি, মানে তারা কি মনে করছে? মানে আপনারা কি কোনোভাবে রাজনৈতিকভাবে মানে ফাইট ব্যাক করে শেখ হাসিনাকে ফেরাতে পারবেন, এটা আপনারা কি মনে করছেন? শেখ হাসিনা তো অবশ্যই ফিরবেন বাংলাদেশে, শেখ হাসিনা বাংলাদেশে অবশ্যই ফিরবেন। শোনেন, 25শে মার্চে যখন ক্র্যাকডাউন করলো পাকিস্তানি হানাদার বাহিনী, হুম হুম তারপরে আমাদের তাজউদ্দিন আহমেদ থেকে শুরু করে, শহীদ নজরুল ইসলাম থেকে শুরু করে, ক্যাপ্টেন মনসুর থেকে শুরু করে আমাদের সর্বোচ্চ নেতৃত্ব সবাই তো আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে আশ্রয় নিলেন, সেখানে সরকার গঠন করলেন, যুদ্ধ পরিচালনা করলেন, জয়ী হয়ে সবাই ফিরলেন না। হুম হুম তো বাংলাদেশ যারা স্বাধীন করেছে, হুম তারা একটা ষড়যন্ত্রের মুখে পড়ে একটা টেম্পোরারি সাময়িক সিচুয়েশনে আমাদের একটা সিচুয়েশন হয়েছে। কিন্তু তার মানে এই না তো এটা তো আমাদের দেশ, সেখানে তো শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা, তার বাবাই দেশের জাতির জনক, হুম এবং এদেশে জন্ম দিয়েছে আওয়ামী লীগ বঙ্গবন্ধুর নেতৃত্বে। তো এইখানে না ফেরার তো কোনো কারণ নাই। এই দেশ ছেড়ে যদি পার্মানেন্টলি কেউ যায়, তাহলে ওই রাজাকাররা যাবে। শেখ হাসিনা কেন ফিরবেন না? অবশ্যই উনি ফিরবেন। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বাংলাদেশে আপনি বলছেন যে আওয়ামী লীগ ফাইট ব্যাক করবে, কিন্তু আমরা দেখছি যে জয় বাংলা স্লোগান বাতিল হয়ে গেল। 7ই মার্চের দিনটিকে জাতীয় দিবস পালন করা হলো না। 15ই আগস্টের ছুটি বাতিল হয়ে গেল। এখন তো তারপরে ধানমন্ডির বাড়ি ওইভাবে ভেঙে দেওয়া হলো। এখন তো শুধু বাংলাদেশ নামটাই, মানে সেটাও একটা প্রশ্ন যে নামটাও বদলানো হবে কিনা। এক্স্যাক্টলি কাজে এটা এইসব অ্যাক্টিভিটি যারা করছে, বেসিক্যালি এখানে আবার পাকিস্তানি প্রেতাত্মাদের একটা আক্রমণ হয়েছে। 25শে মার্চ 1971 যেমন হয়েছিল সেরকম। তো 9 মাস তো যুদ্ধটা করতে হয়েছে। তো 9 মাস তো এটা আমরা মানে ওই বাংলাদেশকে পুনরুদ্ধার করতে পারিনি। তো বাংলাদেশ এখন ওদের হাতে চলে গেছে, জঙ্গিদের হাতে। এটাকে আমরা পুনরুদ্ধার করব। আমি একদম প্রথম প্রশ্নটাকে আরেকবার অন্যভাবে একটুখানি রিপিট করছি। যে তিনজন নেতার নাম আলোচিত হয়েছে, যে যারা রিফাইন্ড আওয়ামী লীগ বলে, যারা ক্ষমা চাইবেন এবং শেখ হাসিনা সরকারের ভুল ত্রুটি স্বীকার করবেন, মার্জনা চাইবেন, এরকমই বলা হচ্ছে। আপনি বলছেন যে এগুলো ভিত্তিহীন, কিন্তু এই তিনজন তারা কিন্তু বাংলাদেশের প্রতিষ্ঠিত রাজনীতিবিদ। আমরা তাদের কাছ থেকে কিন্তু কোনো মানে প্রতিক্রিয়া পেলাম না যে এগুলো মিথ্যে কথা। মানে তারা তো বাংলাদেশেই আছেন, দুজন তো বাংলাদেশেই আছেন বলে আমি জানি। আমি আপনাকে অথরিটি নিয়ে বলছি এটা মিথ্যা কথা। আমি আপনার কথা অস্বীকার করছি না, কিন্তু যাদের সম্পর্কে বলেছেন অন্তত দুজন সম্পর্কে আমি বলতেই পারি দায়িত্ব নিয়ে, সাবির হোসেন চৌধুরী এবং শিরিন শারমিন চৌধুরী, তারা দুজনে দেশেই আছেন। তারা তো সাংবাদিকদের
তারা দে আর নট ইন এ পজিশন টু টক। তাদেরকে সাংবাদিকদের সাথে তারা কথাই বলেন। তারা যদি কোনো ইন্টারভিউ দেন, কথা বলেন, তাহলে তারা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করবেন। তারা তো কারোর সাথে কোনো কথা বলেননি। কথা 5ই আগস্টের পর থেকে তো কোনো বক্তব্য তারা রাখেন। বেশ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে দ্য ওয়ালের সঙ্গে কথা বলার জন্য। আপনি ভালো থাকুন। আপনাকে ধন্যবাদ। ভালো থাকুন। শুভরাত্রি। ধন্যবাদ।